রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। আমন্ত্রণ নিউজ 24 সকালের সংবাদে সালেজিৎ চৌধুরী সংবাদের শিরোনাম জানাচ্ছিলাম। এবারে বিস্তারিত। ত্রাণ বিতরণে অনিয়ম হলেই ব্যবস্থা, যে দলেরই জনপ্রতিনিধি হোক না কেন ছাড় নেই। ত্রাণ বিতরণে অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স চলমানের কথা বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। তবে শুধু বরখাস্ত বা শাস্তি নয়, অভিযুক্ত জনপ্রতিনিধিদের ভবিষ্যতের রাজনীতিতে যেন সুযোগ না পায় তা নিশ্চিতের দাবি বিশেষজ্ঞদের। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সরকারি ত্রাণের চাল চুরি, মজুত ওজনে কম দেয়া থেকে শুরু করে টিসিবির খাটের নিচে থেকে উদ্ধার হওয়া 1200 লিটার তেল, যা দেশে করোনা ভাইরাসের সময় অন্যতম আলোচিত বিষয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যখন করোনা সংক্রমণ বাড়ছে, ঠিক তখনই এক শ্রেণীর জনপ্রতিনিধি ব্যস্ত এসব অনিয়মের কাজে। করোনার সংকট মোকাবেলায় সরকারি সহায়তার চাল নিয়ে দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত 52 জন জনপ্রতিনিধিকে বরখাস্ত করা হয়েছে, যাদের মধ্যে 19 জন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, 31 জন ইউপি সদস্য, 1 জন জেলা পরিষদ সদস্য এবং 1 জন পৌরসভার কাউন্সিলর। সরকারি বরাদ্দের ত্রাণ নিয়ে অনিয়মের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিলেন স্থানীয় সরকার মন্ত্রী। সাময়িক বরখাস্তের পাশাপাশি তদন্ত করে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বললেন তিনি। সরকারি ত্রাণ জনগণের জন্য দেওয়া হয়েছে, দুর্গত মানুষের জন্য, সেটা তাদের কাছে পৌঁছে দিবে, এটা স্বাভাবিক। কেউ যদি এটা ভিন্নতা করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখানে এখন সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত সাপেক্ষে যদি তিনি দোষী সাব্যস্ত হন, অবশ্যই তাদেরকে কঠোর শাস্তি দেওয়া হবে। আমরা ফৌজদারি মামলাও করেছি, জেলও খাটতে হবে। এবং যারা নাকি মনে করেন যে তারা স্থায়ীভাবে বরখাস্ত হয়ে যাবে। শুধু শাস্তিই নয়, বরং ত্রাণ আত্মসাৎকারীদের সমাজ এবং রাজনীতিতে বয়কট নিশ্চিত করার দাবি টিআইবির নির্বাহী পরিচালকের। এই দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করাটাই হচ্ছে যে একমাত্র উপায়। চিরতরের জন্য তাদের সরকারি যে দল বা রাজনৈতিক দল থেকে তাদেরকে বহিষ্কার করা এবং ব্ল্যাকলিস্ট করে দেয়া, এবং তারা কোনো প্রকার রাজনীতি জড়িত হতে পারবে না। জনপ্রতিনিধিদের কোনো অবস্থানে তারা কোনোদিন অংশগ্রহণ করতে পারবে না। এই ধরনের বাধ্যবাধকতামূলক আইনি প্রক্রিয়া সৃষ্টি করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার মত এই বিশেষজ্ঞের। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। করোনা সংক্রমণের সময়ে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ সুন্দরবনে নিষিদ্ধ দর্শনার্থীর প্রবেশ, জারি রয়েছে রেড অ্যালার্টও। আর এই সুযোগে চলছে কর্তন নিষিদ্ধ সুন্দরী ও কাঁকড়া গাছ কাটার উৎসব। অভিযোগ রয়েছে এর সঙ্গে জড়িত বন বিভাগের একটি চক্র। বাগেরহাট থেকে শেখ আহসানুল করিমের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বন বিভাগের ট্রলারে করে নিয়ে যাওয়া হচ্ছে কর্তন নিষিদ্ধ সুন্দরী আর কাঁকড়া গাছ। ট্রলারে 3 পাচারকারী, কোনো বনরক্ষী নেই। পূর্ব সুন্দরবনের ঢংমারি এলাকার ছবি এটি। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এসব গাছ, এই প্রশ্নের উত্তর আটকে ওঠার মতো। এক বন কর্মকর্তার নির্দেশেই নাকি এই গাছ কাটা। নির্দেশে কাটে এসো নিয়ে যাতে কইছে, ফ্ল্যাগ দিয়ে দিয়েছে, ট্রলার ভাড়া করে দিয়েছে, নিয়ে আমরা নিয়ে যাচ্ছি যে গাগরামারি কাটা আছে, গাছগুলো নিয়ে আসে। কোন এসো? এসো ঢ্যাংমারি। এখন এটা তো গাগরামারি লেবারতে কাটছে, আমাদের ভাড়া দিয়েছে জোয়ারে নিয়ে যাওয়ার জন্য। এখন এসো সাহেব যে কোন কাজে লাগাবে না লাগাবে সেটা তো আমরা জানি না। কেন গাছ কাটার এই নির্দেশ, এর কোনো সদুত্তর দিতে পারেননি সেই কর্মকর্তা। আমাদের কাটার নির্দেশ আছে। এই ঘটনায় গঠন করা হয়েছে তদন্ত কমিটিও। তদন্তের জন্য আমরা সাতটা রেঞ্জের এসএফকে 1 সদস্য তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্ত কমিটির রিপোর্ট পাওয়ার পরে আমরা এটার ব্যবস্থা নেব। তবে স্থানীয়রা জানান, গাছ কাটার এই ঘটনা নতুন কিছু নয়। বন বিভাগের ঢংমারি স্টেশন এবং ঘাগমারি ফাঁড়ির কর্মকর্তাদের যোগ সাজসে গাছ কাটা এবং হরিণের চামড়া পাচারের ঘটনা অহরহই ঘটছে। আর প্রতিবাদ করলে হয়রানির শিকার হন তারা। এই ফরেস্টাররা এরা বিভিন্ন ধরনের এইভাবে ব্যবসা করে, তারপরে তারা গাছপালা কাটেও মানুষের দিয়ে সেগুলো দিয়ে চালান দেয়। সুন্দরবনে গাগরামারি স্টেশন এরা গাছ প্রচার করে, হরিণ মাংস প্রচার করে, এদের দালাল আছে, দালালের মাধ্যমে বিক্রয় করে। এখন এগুলো যদি গ্রামের থেকে তারা প্রতিবাদ করতে চায়, তখন গ্রামের নামে এই চামড়া দিয়ে মাংস দিয়ে বাড়িতে রেখে তাদের চালান করার জন্য চেষ্টা চালাইছে। বীজ দিয়ে মাছ ধরায়, তারপরে হরিং মারায়, তারপরে গাছ পাচার করে। ওনারা এই জায়গার যত লোক ইয়েরা আছে সবার দিয়ে এই কাজ করায়। বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের অংশ সুন্দরবনে বছর জুড়েই চলে মানুষের উৎপাত। করোনা পরিস্থিতির জন্য জনসাধারণের প্রবেশ বন্ধ হওয়ায় বন ফিরে পাচ্ছিল তার পুরনো রূপ, জীববৈচিত্র্য। কিন্তু
বন উজাড়কারীদের তৎপরতায় সেই প্রক্রিয়া নষ্ট হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। শাহ আলী জয়, নিউজ 24। এবারে জানাবো স্যাভলন অ্যান্টিসেপটিক সোপের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতি। দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও 7 জন মারা গেছেন। শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয় 24 ঘন্টায় 5,941 জনের নমুনা পরীক্ষা করে 709 জনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 13,000 ছাড়িয়েছে। দেশে করোনা শনাক্তের 2 মাস পূর্তির দিনে করোনায় মৃত্যু ছাড়িয়েছে 200। বৈশ্বিক করোনা পরিস্থিতির খবর। বিশ্বজুড়ে করোনার ছোবলে গেল 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5,500-এর বেশি মানুষের। অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের মৃত্যুর মিছিল। দেশটিতে একদিনে মৃত্যু হয়েছে 1,671 জনে। এদিকে যুক্তরাষ্ট্রের বাধায় আটকে গেল করোনা মহামারীর সময়ে বিশ্বব্যাপী যুদ্ধ কিংবা সংঘাত বন্ধ রাখার জাতিসংঘের প্রস্তাবটি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাবটি তোলার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের বাধায় তা আটকে যায়। আর ইউরোপের দেশগুলোর মধ্যে প্রকোপ খানিকটা কমলেও মৃত্যুর তালিকা 30,000 ছাড়ালো ইতালিতে। এদিকে করোনায় বিধ্বস্ত ব্রিটেনও 24 ঘন্টায় সেখানে 626 জন মারা গেছেন। ব্রাজিলেও বাড়ছে মৃত্যু। দেশটিতে 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে আরও 800-র বেশি। আর টানা 6ষ্ঠ দিনেও আক্রান্ত 10,000 ছাড়িয়েছে রাশিয়াতে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু প্রায় 2,76,000। আক্রান্ত ছাড়িয়েছে 40,10,000-এ। তবে সেরে উঠেছেন প্রায় 13,82,000-এর বেশি মানুষ। করোনার প্রকোপ কোনোভাবেই কমছে না যুক্তরাষ্ট্রে। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, ঘটছে হাজারো প্রাণহানি। নিউ ইয়র্ক থেকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির খবর জানিয়েছেন আমাদের সহকর্মী সুলতানা রহমান। সুলতানা রহমান আমাদের সঙ্গে আছেন। যুক্তরাষ্ট্রের সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন সুলতানা। এখানে প্রতিদিনই তো বাড়ছে 1 থেকে 1,500। গতকালের তুলনায় আজকে 24 ঘন্টায় মৃত্যুর সংখ্যা কিছুটা কম, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে এখন করোনা দেখা গিয়েছে। তার একজন কর্মী, হোয়াইট হাউসের কর্মী, যিনি করোনায় আক্রান্ত হয়েছেন, এবং এমনকি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের যে প্রেস সেক্রেটারি রয়েছে তিনি করোনা আক্রান্ত হয়েছেন, এবং এ কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টকে প্রতিদিন তাদেরকে করোনা ভাইরাসের পরীক্ষা দিতে হবে। এই টেস্ট তাদের দুজনের সঙ্গে চলবে। এবং এরই মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি করোনা ভাইরাসকে খুব একটা আমলে নিচ্ছেনই না, বরং তিনি শুরু করেছেন তার নির্বাচনী প্রচারণা। এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে আগামী নভেম্বরে যে নির্বাচনটি রয়েছে মূলত এটিকেই গুরুত্ব দিতে চাচ্ছেন প্রেসিডেন্ট। করোনা ভাইরাসকে তিনি এবং তার যারা সমর্থক গোষ্ঠী রয়েছে তারা কিন্তু শুরু থেকেই আমলে নেয়নি, এবং পুরো আমেরিকা জুড়ে যেই জনজীবন সচল করার জন্য যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভ কিন্তু মূলত হচ্ছে শ্বেতাঙ্গ জনগোষ্ঠী যারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক। এরকম একটি অবস্থায় বলতে পারেন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, এবং যদিও এর জন্য তিনি ব্যাপক সমালোচনার মধ্যেও পড়েছেন। এবং তিনি তার নির্বাচনী প্রচারণাগুলোতে বলছেন যে দেশের এই যে অবস্থা এটি আসলে ওবামা প্রশাসনের আমলের ফলাফল, এমন একটি কথা তিনি বলতে যাচ্ছেন। তিনি বরং গত 4 বছরে তার শাসন আমলে দেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে এই বিষয়টিকে তিনি আবারও নতুন করে নিয়ে আসছেন, এবং মূলত এটি তার রাজনৈতিক এজেন্ডা। আগামী নভেম্বর নির্বাচনে তিনি যে তার সাফল্যগাথা দেখাতে চান তার প্রধান তার অর্থনৈতিক সমৃদ্ধি। কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যে বিশ্বব্যাপী মহামন্দা দেখা দিয়েছিল, আমেরিকাতে সর্বকালের মহামন্দা ছিল, সেই সময়টাতে তার চেয়েও এখন এই মুহূর্তে অর্থনীতি তার চেয়ে তলানিতে। এমনকি মানুষের যে বেকারত্বের হার, আমেরিকার ইতিহাসে কখনোই এই পরিমাণ মানুষ বেকার থাকেনি। এরকম একটি অবস্থায় সংক্রমণ বাড়ছে, জনজীবন সচল হচ্ছে, এবং সংক্রমণ আরো দ্রুত গতিতে বাড়ছে। সিডিসি, সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, যে গাইডলাইন গুলো দিচ্ছে সেগুলো আসলে হোয়াইট হাউস থেকে আর নবায়ন করা হচ্ছে না। ফলে এটিতে অনেকেই
বিঘ্ন প্রকাশ করছেন, কারণ এরই মধ্যে কিন্তু সিপিসি জানিয়েছে যে এই মাসের শেষ নাগাদ এখন মৃতের সংখ্যা 1 লাখে পৌঁছবে, এবং যেইভাবে করে তড়িঘড়ি জনজীবন সচল করা হচ্ছে তারপর মৃত্যুর সংখ্যা আগস্ট মাস নাগাদ 2,40,000 গিয়ে পৌঁছাতে পারে। কিন্তু প্রেসিডেন্ট মনে করছেন, তিনি স্পষ্টতই বলেছেন যে জনজীবন সচল করতে হবে, জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য আনতে হবে, এবং তাতে কিছু মানুষের প্রাণ যাবে সেটি মেনে নিতে হবে। তার এই বক্তব্যটা আসলে সবাই নিষ্ঠুরতা হিসেবে মনে করছে, কিন্তু এটাও বাস্তবতা যে এখানে এখন খাবারের সংকট দেখা দিয়েছে, মানুষের কাছে টাকা নেই। যদিও এখান থেকে স্টিমুলাস প্যাকেজে গত মাসে মানুষকে আর্থিক সহায়তা প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়েছে, কিন্তু অনেকেই রয়েছেন আনডকুমেন্টেড, এবং বেকারের কারণে আসলে মানুষের জীবনযাপন আরেক দিক থেকে অসহনীয় হয়ে উঠেছে। এই বাস্তবতায় দাঁড়িয়ে মানুষ আসলে অনেকখানি কি কর্তব্য, তারা কিভাবে জীবন এবং জীবিকার মধ্যে ভারসাম্য রাখবেন, সচেতন থাকবেন, সেই বিষয়গুলি নিয়ে তারা বেশ দিশেহারাই বোধ করছেন। সুলতান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুলতানুর রহমান। করোনা ভাইরাস সংক্রমণ উন্নতির দিকে ইতালিতে, যদিও সবশেষ 24 ঘন্টায় 243 জন সহ দেশটিতে প্রাণহানি 30,000 ছাড়িয়েছে। এরই মধ্যে সবচেয়ে বেশি সংক্রমিত এলাকা লোমার্ডি থেকে করোনার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানিয়েছেন প্রবাসী চিকিৎসক তামিম রিশাদ। রেপ্লিকেশন করে লাংসে গিয়ে, ওদের পালমোনারি লেভেলে রেপ্লিকেশন হয়, এবং আমাদের ইমিউন সিস্টেম ভাইরাসকে আক্রমণ করতে গিয়ে আমাদের লাংসকেও ক্ষতি করে অনেক। এজন্য পালমোনারি ফাইব্রোসিস হতে পারে, রেসপিরেটরি ডিজিজ হতে পারে। এই কারণে যারা বয়স্ক বেশি, অথবা যাদের অলরেডি একটা ফুসফুসের সমস্যা ছিল অথবা হার্ট ডিজিজ ছিল, এই ভাইরাসটা এদের বেশি ক্ষতি করে এবং এদের কন্ডিশন আরো ক্রিটিক্যাল করে দেয়। এবারে স্পেনের খবর জানবো। ভয়াবহ করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এখন স্পেনে, যদিও দেশটিতে আজও মারা গেছেন 229 জন। সেখানকার সর্বশেষ অবস্থা আমাদের জানিয়েছেন ইসমাইল হোসেন রায়হান। কিন্তু আজকে বার্সেলোনার বিচটি খুলে দেওয়া হয়েছে। সেখানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কিন্তু শারীরিক ব্যায়াম সহ সাঁতার মানুষ কাটতে পারবেন, এবং স্পেন সরকার 4 ধাপে কিন্তু এই স্পেনের যে লকডাউন সেটি কিন্তু শিথিল করেছে। প্রথমত তারা প্রথম ধাপে তারা শারীরিক ব্যায়ামের জন্য মানুষকে বেরোতে দিবে, এবং গুরুত্বপূর্ণ যে সকল অ্যাপয়েন্টমেন্টগুলো আছে সেগুলিতে কিন্তু মানুষ অংশগ্রহণ করতে পারবে। দ্বিতীয় ধাপে তারা বড় বড় শপিং মলগুলো খুলবে না, মিনি মার্কেটগুলো খুলে দিবে, এবং তৃতীয় ধাপে বার রেস্টুরেন্টগুলো খুলবে, তবে 30%। সেখানে বাইরে যারা বসতে পারে এমন যেই রেস্টুরেন্টগুলো আছে সেগুলো কিন্তু তারা খুলবে, কিন্তু 30% ব্যবহার করতে পারবে। এবং এই 1, 2, 3 ধাপ যখন দেখবে যে তারা সংক্রমণের দিকটি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে সক্ষম, তখনই কিন্তু তারা জুন মাসের শেষের দিকে এই স্পেনের সকল ধরনের যে লকডাউন সেটি ঘোষণা করবে, লকডাউন সেটি নর্মাল করবে। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে যে স্পেন সরকার কিন্তু যখন থেকে লকডাউন ঘোষণা করছে তখন থেকে কিন্তু প্রতিদিনই এই সংক্রমণের হার কিন্তু বৃদ্ধি পাচ্ছে, এবং আমরা দেখছি যে অনেকটাই স্বাভাবিক হয়ে আসার পরে যখন এই সিদ্ধান্তটি আসলো তারপর থেকে কিন্তু স্পেনে এই আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে বাংলাদেশ দূতাবাস যেটি সিদ্ধান্ত নিয়েছে যে সরকার কর্তৃক যে নীতিমালা বা নির্দেশনাগুলো আছে সেগুলো সর্বোচ্চভাবে পালন করার জন্য তারা প্রবাসী বাংলাদেশিদের প্রতি অনুরোধ জানিয়েছে, এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ওয়েজনাস বোর্ড থেকে যে 3 জন মানুষ মারা গিয়েছে স্পেনে করোনা ভাইরাসে তাদেরকে 3 লক্ষ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে, এবং যারা করোনা দুর্যোগের সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশ সরকার যেই সহায়তা পাঠিয়েছে সেটি কিন্তু প্রদান করা হচ্ছে। যুক্তরাজ্যের পাশের দেশ আয়ারল্যান্ডেও করোনা পরিস্থিতির অবনতির দিকে। সবশেষ 24 ঘন্টায় আরও 26 জন সহ দেশটিতে প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছে। আয়ারল্যান্ড থেকে করোনা সংক্রমণের সর্বশেষ খবর জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি মাহিদুল ইসলাম। আয়ারল্যান্ডের সরকার গেল সপ্তাহে মোট 5 ধাপের লকডাউন প্রত্যাহারের একটি রোডম্যাপ ঘোষণা করে। প্রথম ধাপে 18 মে থেকে এই লকডাউন শিথিল করা হবে। 18 মেতে চশমার দোকান, ঘড়ি মেরামতের দোকান, মোবাইল ফোন মেরামতের দোকান থেকে শুরু করে বেশ কিছু নিত্য প্রয়োজনীয় দোকান এবং ব্যবসা বাণিজ্য খুলবে।
এইভাবে ধাপে ধাপে মোট 5 ধাপে এই লকডাউন প্রত্যাহার করা হবে। এছাড়াও দেশটিতে এখন পর্যন্ত 5 কিলোমিটারের ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে, অর্থাৎ একজন ব্যক্তি তার বাড়ির চারপাশে 5 কিলোমিটার ভ্রমণ করতে পারবেন। সেটি শরীর চর্চার উদ্দেশ্য হতে পারে, সেটি প্রার্থনা করার জন্য হতে পারে, এবং সেটি যে কোনো কারণে হতে পারে, কিন্তু 5 কিলোমিটারের বেশি ভ্রমণ করা যাবে না। 5 কিলোমিটারের ভ্রমণ নিষেধাজ্ঞা 9 জন পর্যন্ত বলবৎ থাকবে, এবং 9 জন থেকে এই ভ্রমণ নিষেধাজ্ঞা 20 কিলোমিটার পর্যন্ত জারি থাকবে। এছাড়া 9 জন দেশের হোটেল রেস্টুরেন্ট সীমিত আকারে খুলবে। এবারে অস্ট্রেলিয়ার খবর জানবো। করোনা ভাইরাস সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ায়। 24 ঘন্টায় নতুন করে সেখানে মাত্র 18 জন কোভিড-19 সংক্রমিত হয়েছেন। নেই নতুন কোনো প্রাণহানি। অস্ট্রেলিয়ার করোনা পরিস্থিতি তুলে ধরেছেন সহকর্মী মাসুম মিল্লা। গুড বাই জানাতে প্রস্তুতি নিচ্ছে অস্ট্রেলিয়া। তারই পরিপ্রেক্ষিতে আজকে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন সংবাদ সম্মেলন করেন এবং আগামী 3 ধাপে কিভাবে এই করোনাকে মুক্ত করা যায়, অস্ট্রেলিয়াকে আবারও স্বাভাবিকভাবে ফিরিয়ে আনা যায়, সেই জন্য রোডম্যাপ ঘোষণা করেছেন সেটেলমেন্ট গাইড। যে সেটেলমেন্ট গাইডের মাধ্যমে 3টা স্টেপে আগামীতে শিথিল করা হবে বিভিন্ন রকমের যে রেস্ট্রিকশনগুলো দেওয়া হয়েছিল সেই রেস্ট্রিকশনগুলো। যেমন প্রথম ধাপে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে। আগে যেখানে ছিল 2 জনের বেশি ঘোরাফেরা করা যাবে না, সেখানে সেই 2 জন থেকে এখন 5 জন উন্নতি করা হয়েছে। ফ্যামিলি থেকে বিজনেস থেকে যে কোনো জায়গাতে যাওয়া যাবে 5 জন, এবং বেড়াতে যাওয়া যাবে, এবং কোনো রেস্টুরেন্ট টেকওয়ে, আগে শুধুমাত্র টেকওয়েগুলো খোলা থাকলেও এখন রেস্টুরেন্টও খোলার অনুমতি দেওয়া হচ্ছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দ্বিতীয় ধাপে যে স্টেপটা নেওয়া হবে সেখানে 10 জন যাওয়ার সুযোগ থাকবে, এবং সেখানে শুধুমাত্র রেস্টুরেন্ট টেকওয়েগুলাই খোলা থাকবে না, সাথে সাথে বিউটি পার্লার এবং জিমও খুলে দেওয়ার চিন্তা ভাবনা করতেছে সরকার। অর্থনীতির চাকাকে তাজা করার জন্য এবং জনগণকে বাইরে নিয়ে আসার জন্য মূলত এই উদ্যোগগুলো নিচ্ছে সরকার। এবং তৃতীয় ধাপে যে উদ্যোগগুলো নেওয়ার চিন্তা ভাবনা সরকার করছে সেখানে 100 জন জমায়েত হতে পারবে, এবং 100 জন জমায়েত হওয়ার সাথে সাথে রেস্টুরেন্ট সহ বিউটি পার্লার সহ বিভিন্ন যেসব বিশেষ করে যে বার গুলো আছে যেখানে ড্রিঙ্ক করা যায় যেসব জায়গাগুলো আছে সেগুলো খুলে দেওয়া হবে, উন্মুক্ত করা হবে পুরোপুরি। তবে তখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে করোনাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হবে, তবে আন্তর্জাতিক যেসব ফ্লাইটগুলো আছে সেগুলো তখন পর্যন্ত করা হবে না। এই 3 ধাপ পেরোনোর পরে যদি সরকারের পক্ষ থেকে কিংবা অস্ট্রেলিয়া গভর্নমেন্ট যদি চিন্তা করে যে না অবস্থা ভালোর দিকে যাচ্ছে, তখনই পুরোপুরিভাবে ওপেন করবে বলে আজকের সংবাদ সম্মেলনের মাধ্যমে জানা গেছে। সকালের সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। এবারে জানাবো হেক্সাল হ্যান্ড স্যানিটাইজারের সৌজন্যে করোনা ভাইরাস পরিস্থিতির আরো খবর। স্বল্প সময়ে কেনাকাটা করে দ্রুত ঘরে ফেরার আহ্বান জানাচ্ছেন চিকিৎসকেরা। করোনা মোকাবেলায় অকারণে বাইরে বের না হওয়ার পরামর্শ তাদের। সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক ব্যবহারের প্রতিও গুরুত্ব দিচ্ছেন তারা। অন্তর বিশ্বাস জানাচ্ছেন বিস্তারিত। রাস্তায় অগণিত যানবাহন, বাজারগুলোতে মানুষের ভিড়, পথের ধারেও সাহায্যের অপেক্ষায় অনেকে। ঠিক চিরচেনা ঢাকা নয়, আবার একেবারে অচেনাও নয়। করোনা প্রতিরোধে সবাইকে ঘরে থাকার নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর, কিন্তু প্রয়োজনে অপ্রয়োজনে মানুষ বের হচ্ছে, থাকছে না সামাজিক দূরত্ব। চিকিৎসকরা বলছেন এই দূরত্ব না মানার মানে করোনাকে ঘরে ডেকে আনা। তাই বারবার হাত ধোয়া, মাস্ক পরা, সামাজিক দূরত্ব মানার পরামর্শ তাদের। আমরা যত ঘরে থাকবো তত কিন্তু নিরাপদে থাকবো। আর যদি বের হই আমরা মাস্ক পরে বের হব, গ্লাভস পরতে হবে, এবং গগলসটা পরলে খুবই ভালো, কারণ চোখের মাধ্যমে কিন্তু নাকের মাধ্যমে এবং মুখের মাধ্যমে জীবাণুটা ছড়ায়। আর সবচেয়ে বেশি ছড়ানোর রাস্তা হচ্ছে হাত। চারপাশে ভিড় থাকুক বা না থাকুক, চিকিৎসকরা বলছেন নিজের দায়িত্ব নিতে হবে নিজেকেই। বাইরের কাজ শেষ করতে হবে দ্রুততম সময়ে। অল্প সময়ের মধ্যে আপনি মার্কেটটি শেষ করবেন, আপনি নিরাপদ দূরত্বে রেখে আপনি মার্কেট, এবং এই যে হ্যান্ডশেক এবং কোলাকুলি এই দুইটাই পরিহার করতে বলা হয়েছে। প্রত্যেককে তার সাথে একটি স্যানিটাইজার রাখতে হবে। যা কিছু উনি ধরবেন উনি সেটাকে হাতটা স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করে ফেলতে হবে। কিন্তু কারণ আপনি জানেন না যে আপনার আগের ব্যক্তি যিনি এটা ধরে গেছেন তার এই করোনা ছিল কিনা। একটা দোকানের মধ্যে বা কোনো একটা কিউতে আপনার
একই সাথে অনেক ব্যক্তিকে প্রবেশ করানো যাবে না। ঘরে প্রবেশ করে পায়ের জুতা, বেল্ট, মানিব্যাগ, মোবাইল ফোন, পোশাক সহ সকল কিছু জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে বলছেন চিকিৎসকরা। মেয়েদের ক্ষেত্রে ভ্যানিটি ব্যাগ সেটি একটি সোর্স হতে পারে। সেই ভ্যানিটি ব্যাগটিও আপনি বারবার পরিষ্কার করতে হবে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ওষুধ রেমডেসিভির উৎপাদন সম্পন্ন করেছে দেশের ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ। উৎপাদনের সব প্রক্রিয়া শেষ করার পর শুক্রবার শুরু হয়েছে বাজারজাত করার প্রস্তুতি। এসকেএফ কর্তৃপক্ষ জানিয়েছেন, রেমডেসিভির উৎপাদনের সব ধাপ সম্পন্ন করেছেন তারা। এসকেএফ এর উৎপাদন করা রেমডেসিভির বাণিজ্যিক নাম রেমিভির। করোনা ভাইরাস বা কোভিড-19 রোগের বিরুদ্ধে এখন পর্যন্ত সবচেয়ে বেশি কার্যকারিতা দেখিয়েছে রেমডেসিভির। অনুমতির 1 সপ্তাহের মধ্যে রেমডেসিভির উৎপাদনের সাফল্য হিসেবেই দেখছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জানাবো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। আগামী মাসেই ঘোষণা হবে 2020-21 অর্থ বছরের বাজেট। করোনা পরিস্থিতির পরও বাজেটে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি লক্ষ্যমাত্রা হতে পারে 8.2%, যা 2 উন্নয়ন সহযোগী বিশ্বব্যাংক কিংবা এডিবির প্রকল্পের চেয়ে ঢের বেশি। তবে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে জিডিপির এই লক্ষ্যমাত্রা বাস্তবসম্মত নয়। রাজস্ব আদায়, বিনিয়োগ বাড়ানো আর কর্মসংস্থান তৈরিতে মনোযোগ দেওয়ার পরামর্শ তাদের। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। করোনা পরিস্থিতির মধ্যেও থেমে নেই বাজেট প্রস্তুতির কাজ। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তারা কাজে লাগাচ্ছেন ঘরে বসে। অর্থমন্ত্রী নিজেও ঘরে বসেই বাজেট প্রস্তুতির নেতৃত্ব দিচ্ছেন। সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতির মধ্যে এবছর বাজেট বিষয়ে মতামত ও সুপারিশ নেওয়া হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে। অর্থমন্ত্রীর আশা, জুনের 11 তারিখেই ঘোষণা হবে বাজেট। বাজেট পিছানোর কোনো ব্যবস্থা নাই। বাজেটটি আমাদেরকে সাংবিধানিক চাহিদা। উইদাউট বাজেট উই ওয়ন্ট বি এবল টু উইথড্র এ সিঙ্গেল পেনি ফ্রম দ্য ন্যাশনাল এক্সচেঞ্জার। আমাদের সেই কাজটি করার জন্য আমাদের বিভিন্ন মন্ত্রণালয়ের যে সমস্ত অ্যালোকেশনগুলো থাকবে, এই রানিং প্রজেক্টগুলো আমাদের শেষ করতে হবে। অর্থ মন্ত্রণালয় সূত্র বলছে, আগামী অর্থ বছরের বাজেটে জিডিপির লক্ষ্যমাত্রা ধরা হবে আগের বছরের সমান 8.2%। তবে আগামী অর্থ বছরে বিশ্বব্যাংকের প্রাক্কলন ছিল এদেশের প্রবৃদ্ধি হবে মাত্র 1.2% থেকে 2.9%-এর মধ্যে। এছাড়া এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি চলতি অর্থ বছরে জিডিপি 1% কমে যাওয়ার শঙ্কা করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে প্রবৃদ্ধির কথা না ভেবে বরাদ্দ বাড়াতে হবে আর্থিক সহায়তায়। এই প্রেক্ষিতে এই 8% উপরে জিডিপির প্রবৃদ্ধি হবে, এটা আমার কাছে মোটেই বাস্তবসম্মত বলে মনে হয় না। আগামী বাজেটকে চ্যালেঞ্জিং হিসেবে উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আদায় কমে যাবে, এতে সরকারকে নির্ভর করতে হবে বৈদেশিক ঋণের উপর। যেসব প্রজেক্টগুলো আমাদের স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজদেরকে সহায়তা করবে, সেগুলোকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। যেসব প্রজেক্টগুলিতে কর্মসংস্থান বেশি হবে, সেই জায়গাটাতে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত। বৈদেশিক সাহায্য যতদূর সম্ভব মোবিলাইজ করা, এদিকে সরকার চেষ্টা করছে। করোনার কারণে চলতি অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধিও কমে 5.5% হতে পারে বলে প্রাথমিক হিসেবে উঠে এসেছে। অন্য যে কোনো বছরের চাইতে এই বছরের বাজেটের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন। আর তাই তো উন্নয়ন প্রকল্প কিংবা জিডিপি প্রবৃদ্ধির চাইতেও এ বাজেটে সর্বাধিক গুরুত্ব পাচ্ছে জনজীবন রক্ষা করা। আর এজন্য স্বাস্থ্য খাতে আরও বেশি বরাদ্দ নিয়ে আসবেন অর্থমন্ত্রী। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। করোনা ভাইরাস ভয়াবহ আকার ধারণ করেছে রাশিয়ায়। প্রথম দিকে নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে সংক্রমণ ছড়িয়েছে 1,88,000 মানুষে। সবশেষ 24 ঘন্টায় রাশিয়াতে আরও প্রায় 11,000 মানুষ আক্রান্ত হয়েছেন এই ভাইরাসটিতে। নিউজ 24-কে সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক ইব্রাহিম ইসলাম। করোনা আক্রান্তের হারের দিক থেকে রাশিয়া বর্তমানে 5ম স্থানে অবস্থান করছে এবং দ্রুত সংক্রমণের দিক থেকে রাশিয়ার অবস্থান 2য়। আমি যদি আপনাদেরকে শুধুমাত্র আজকে আক্রান্তের সংখ্যা বলি, রাশিয়াতে আজকেই আক্রান্ত হয়েছে 10,699 জন শনাক্ত করা হয়েছে। তন্মধ্যে সারা রাশিয়াতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা 1,87,859 জন। মস্কোর মেয়র সার্গেই সায়ানিনের ভাষায়, রাশিয়ার মস্কোর প্রায় 2% নাগরিক করোনায় আক্রান্ত।
করোনার এই ভয়াবহতার কথা চিন্তা করে সারা রাশিয়াতে শুধুমাত্র মস্কোতেই 42টা এক্সট্রা হসপিটাল তৈরি করা হয়েছে এবং নিয়মিত হসপিটালগুলো কাজ করে যাচ্ছে। আমি যদি রাশিয়ার বর্তমান মানুষ যারা বসবাসরত বাংলাদেশে আছে তাদের কথা বলি, এদের মধ্যে 2টা পরিবার করোনায় আক্রান্ত হয়েছিল এবং 2 জন স্টুডেন্ট। খুশির খবর হচ্ছে একটি পরিবার অলরেডি সুস্থ হয়ে বাসায় ফিরে এসেছেন। এবার মালয়েশিয়ার করোনা পরিস্থিতির খবর জানবো। মালয়েশিয়াতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা 6,525। সবশেষ 24 ঘন্টায় নতুন করে কোনো প্রাণহানি বা সংক্রমণের খবর পাওয়া যায়নি দেশটি থেকে। মালয়েশিয়ার সংক্রমণ ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা নিয়ে সবশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী শাহাদাত হোসেন। মহামারীর মধ্য দিয়েই পালিত হচ্ছে পবিত্র মাহে রমজান। আজকে পবিত্র জুম্মার দিনও মালয়েশিয়াতে কোথাও জুম্মার নামাজ অনুষ্ঠিত হয়নি। সরকারের দেওয়া যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি এটি চলমান, ঘোষণা না দেওয়া পর্যন্ত 12 মে পর্যন্ত চলবে। যদিও সরকারের ঘোষিত যে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারটি শিথিল করা হয়েছে, তবে সেটি শুধু দেশের অর্থনীতি চাকা সচল রাখতে ফ্যাক্টরিগুলো এবং কনস্ট্রাকশন প্রজেক্টগুলো আছে এগুলো শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হয়েছে এবং অনেকটা শিথিল করা হয়েছে। তবে পূর্ব ঘোষিত যেসব মসজিদ এবং স্কুল এগুলো যথারীতি বন্ধ রয়েছে। মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 24 ঘন্টা নতুন করে আক্রান্ত হয়েছে 68 জন। এই নিয়ে সর্বমোট আক্রান্ত হয়েছে 6,535 জন। যথারীতি মালয়েশিয়ার সুস্থতার হার বেশি। গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে 88 জন। সর্বমোট সুস্থ হয়েছে 4,864 জন। পরপর 2 দিন ধরে কোনো করোনা ভাইরাস আক্রান্তকারী মৃত্যু হয়নি। 107 জন রয়েছে। মালয়েশিয়া নতুন করে আরো 18 জন বাংলাদেশে আক্রান্ত হয়েছে। এই নিয়ে মালয়েশিয়ার প্রবাসী বাংলাদেশি আক্রান্তকারী সংখ্যা গিয়ে দাঁড়ালো 81 জনে। তবে বাংলাদেশি মৃত্যুর সংবাদ আমরা এখনো পাইনি। মুভমেন্ট কন্ট্রোল অর্ডার আইনটি শিথিল হলেও মালয়েশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় দেওয়া যে স্বাস্থ্য নীতি মেনে এবং বাধ্যতামূলক যে কোভিড-19 এর পরীক্ষা সেটি করিয়েই প্রবাসী বাংলাদেশিরা তারা নিজ নিজ কর্মস্থানে যোগ দিচ্ছে। করোনা মহামারী নিয়ে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। দেশটিতে আজও 1700 মানুষের কোভিড-19 পজিটিভ পাওয়া গেছে। সৌদি আরবের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী মোহাম্মদ আলামিন। সৌদি সরকার কিন্তু চেষ্টা করছে এই করোনা সংক্রমণকে থামিয়ে রাখতে এবং বিস্তার রোধে নানামুখী তারা পদক্ষেপ নিয়ে চলছে। তো গতকালকে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু বেশ কিছু নির্দেশনা জারি করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য হচ্ছে যে এই যে বর্তমান করোনা পরিস্থিতি চলছে এই সময় কিন্তু 5 জনের বেশি এক জায়গায় জড়ো হতে নিষেধ করা হয়েছে। বলা হয়েছে যে পারিবারিক অনুষ্ঠান, সেখানে যদি গড় অথবা কমিউনিটি সেন্টার অথবা কৃষি খামারে কোথাও কিন্তু 5 জনের বেশি একত্রিত হতে পারবে না। তাছাড়া কোনো লেবার ক্যাম্পে এক লেবার ক্যাম্পের লেবার অন্য ক্যাম্পে গিয়ে এসে একত্রিত হতে পারবে না। শপিং মল, বিনোদন কেন্দ্র এসব জায়গাও কিন্তু 5 জনের বেশি একত্রিত হতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি যে কোনো ধরনের অনুষ্ঠান এবং সম্মেলন, সেমিনার সব ধরনের অনুষ্ঠান কিন্তু নিষিদ্ধ করা হয়েছে এবং বলা হয়েছে যদি এরকম কোনো ঘটনা ঘটে যেখানে 5 জনের বেশি লোক একত্রিত হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু 999 বা 999-এ কল করে অভিযোগ জানাতে বলা হয়েছে। এদিকে কিন্তু সৌদি সরকার পরীক্ষার মাত্রা কিন্তু বাড়িয়ে দিয়েছে এবং তারা বিভিন্নভাবে যারা আক্রান্ত হচ্ছেন তাদেরকে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং এখন কিন্তু বেসরকারি হাসপাতালগুলোতেও কিন্তু এই করোনার পরীক্ষা শুরু হয়েছে। সকালের সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। করোনা আক্রান্তদের চিকিৎসা দিতে প্রস্তুত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গড়ে ওঠা দেশের সবচেয়ে বড় করোনা আইসোলেশন সেন্টারটি। শীঘ্রই এই অস্থায়ী হাসপাতাল উদ্বোধন করা হবে। এরই মধ্যে হাসপাতালটির পরিচালকও নিয়োগ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তানজিল মেহেদিকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাবিবুল ইসলাম হাবিব। করোনা ভাইরাসের ভয়াবহতা আঁচ করে দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছে দেশের অন্যতম বৃহত্তম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। তাদের প্রস্তাবেই আইসিসিবিতে গড়ে উঠেছে আইসিইউ সহ 2084 শয্যার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম করোনা আইসোলেশন সেন্টার। অস্থায়ী শেডের নিচে 6 ভাগে বসানো হয়েছে রোগীদের শয্যা। প্রতিটি ভাগে বেডের সংখ্যা 248। সেবা দিতে প্রস্তুত থাকবেন 8 চিকিৎসক সহ 32 নার্স। সব মিলিয়ে প্রস্তুত আছে 1448টি শয্যা।
চিকিৎসক ও সেবিকাদের জন্য আছে বসার বিশেষ ব্যবস্থা। রোগী আর স্বাস্থ্যকর্মীদের জন্য রাখা হয়েছে আলাদা প্রবেশপথ। এর বাইরে আইসিসিবির 3টি হলে বসানো হয়েছে 175টি করে 525টি শয্যা, আর চতুর্থ হলটিতে স্থাপন করা হয়েছে 71 শয্যার আইসিইউ ইউনিট। আইসিইউর কাজ শেষ হতে আরও কদিন সময় লাগবে। অক্সিজেন সার্কুলেশন সিস্টেমটাও বসে গেছে এবং হলের ভেতরে যে রিনোভেশন যতটুকু প্রয়োজন সঞ্চালন লাইনের জন্য সেটাও আমরা গতকাল দেখেছি যে সেটা সম্পন্ন হয়েছে। এখন 71টি আইসিইউ বেডগুলো বসানো এবং সংযোগ দেওয়া এই কাজটির জন্য 10 দিন সময় লাগতে পারে। হাসপাতাল পরিচালক বলেন, চিকিৎসা সেবা দিতে প্রস্তুত আছেন তারা। মানুষের স্বাস্থ্যের কথা চিন্তা করে কোভিড-19 ব্যাপারে এটা শুরু করছে। আগামীকাল স্বাস্থ্যমন্ত্রী দুপুর 12টায় অভিপ্রায় ব্যক্ত করছেন। দেশে করোনা সংক্রমণ শুরুর পর আক্রান্তদের চিকিৎসা সেবা দিতে সরকারকে আইসিসিবিতে 5000 শয্যার অস্থায়ী হাসপাতাল প্রতিষ্ঠার প্রস্তাব দেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। ইউরোপের দেশ গ্রিসে গত 24 ঘন্টায় মাত্র 2 জনের মৃত্যু হয়েছে, আর তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। সেখানকার সর্বশেষ অবস্থা জানিয়েছেন ডক্টর আলামিন। সরকার দ্বিতীয়বারের মতো রেসিডেন্স পারমিট নবায়নের জন্য নতুন আইন পাশ করেছে, যা এই মাসের 4 তারিখ থেকে কার্যকর। এই আইন কার্যকরের ফলে সাময়িক রেসিডেন্স পারমিট ব্লেভেবেসি এবং গ্রিসে বৈধভাবে বসবাস করার জন্য যে সকল কাগজপত্র ছিল তা এই বছরের শেষের দিক থেকে অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত অটো রিনিউ হয়ে গেছে। সুতরাং গ্রিস প্রবাসী যারা বাংলাদেশে গিয়ে আটকা পড়েছেন আন্তর্জাতিক বিমান চলাচল বন্ধ হওয়ার কারণে এবং আপনাদের রেসিডেন্স পারমিট কিংবা ব্লেভেবেসির মেয়াদ শেষ হয়ে গিয়েছে, আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। সরকার দ্বিতীয়বারের মতো আবারও প্রণোদনা, যারা গ্রিসে করোনা ভাইরাসের কারণে চাকরি হারিয়েছেন তাদের জন্য প্রণোদনার ঘোষণা দিয়েছেন। কিন্তু 4 মে লকডাউন শিথিল হওয়ার কারণে যারা কাজে যোগ দিয়েছেন তারা এই প্রণোদনার আওতায় আসবেন না, কিন্তু 15 তারিখে কিংবা আপনার জুন মাসের 1 তারিখে যারা কাজে যোগ দিবেন তারা এই প্রণোদনার আওতায় আসবেন এবং আপনাদের বিভিন্ন শর্ত সাপেক্ষের ভিত্তিতে এই প্রণোদনা আপনারা গ্রহণ করতে পারবেন। আরেকটি খুশির খবর হচ্ছে, দীর্ঘদিন বন্ধ থাকার ফলে আপনার শরণার্থী আবেদন কিংবা অ্যাসাইলাম আবেদন নতুন করে এই মাসের 15 তারিখ থেকে চালু হবে। গ্রিসে বাংলাদেশি প্রবাসীর বেশিরভাগ অংশই রেস্টুরেন্ট ব্যবসা কিংবা রেস্টুরেন্টে কাজ করে এবং কফি শপগুলোতে কাজ করে। সরকারের এই ঘোষণার ফলে বাংলাদেশি গ্রিস প্রবাসীদের মধ্যে আশার আলো সঞ্চারিত হয়েছে। তারা মনে করছেন, তারা বিশ্বাস করছেন যে অতি শীঘ্রই তারা নতুন করে আবার কাজে ফিরে যেতে পারবেন। ইউরোপ ও এশিয়ার মাঝখানের ছোট্ট দ্বীপ দেশ সাইপ্রাসে অনেকটাই নিয়ন্ত্রণে করোনা সংক্রমণ। দেশটিতে নতুন কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। নতুন আক্রান্ত হয়েছেন মাত্র 2 জন। নিকোসিয়া থেকে সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন প্রবাসী বাংলাদেশি নাদিম আহমেদ। কিছুটা শীতল হলেও এখানে সবাই তো আর কাজ করতে পারতেছে না। তাছাড়া এখানে যাদের ওয়ার্ক পারমিট আছে তারা হয়তো কাজ করতে পারতেছে, যাদের কাজের পারমিট নেই তারা তো কাজ করতে পারে। তাদের আর্থিক অবস্থা খুবই খারাপ এখানে, যাদের বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল এগুলো তারা পে করতে পারতেছে না। তাছাড়া যারা রিফিউজি আছে তারা ঘরতে বাইতে পারতেছে না। ইভেন যারা কাজ করতে পারতেছে তারাই বাইরে দিতে পারতেছে, যাদের কাগজপত্র নাই তারা তো ঘরতে পারতেছে। এবং যদিও তারা বাইরে দিতে চেষ্টা করে কিন্তু এখানে পুলিশ খুব তৎপর, তাদেরকে ফাইন করতেছে। প্রত্যেকটা লোকের ফাইন হচ্ছে 300 ইউরো মতো তারা ফাইন করতেছে। তো এই অবস্থার মধ্যে তো হইতেছে না। এখন কিছুটা শীতল হয়েছে, কিন্তু পুরোপুরি খোলা দেওয়ার চিন্তাধারা আছে। হয়তো 21 তারিখের পর হয়তো বোঝা যাবে সাইপ্রাসে কী অবস্থা। এখন যে ক্ষতিগ্রস্ত যে অবস্থা সাইপ্রাসে চলতেছে, এই ক্ষতিগ্রস্ত হয়তো শেষ হতে কমসে কম আরও 2 বছর সময় লাগবে। ইউরোপের দেশ স্লোভেনিয়া থেকে মহামারী করোনা ভাইরাস সংক্রমণের সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী শিক্ষার্থী রাকিব হাসান রাফি। গত সোমবার থেকে স্লোভেনিয়াতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক অবস্থানে আসায় বিভিন্ন ধরনের বার, রেস্টুরেন্টগুলো খুলে দেওয়া হয়েছে। এছাড়াও স্লোভেনিয়ার অভ্যন্তরে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের ব্যাপারে যে নিষেধাজ্ঞা ছিল সেটিও তুলে দেওয়া হয়েছে। এছাড়াও আমরা যেটা শুনতে পেরেছি স্থানীয় বিভিন্ন গণমাধ্যম সূত্রে আগামী 11 মে থেকে স্লোভেনিয়াতে সকল গণপরিবহন পরিষেবা খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং কবে নাগাদ লুবলিয়ানাতে অবস্থিত আন্তর্জাতিক বিমানবন্দর ইয়াজপুসনিক এয়ারপোর্ট সকল ফ্লাইটের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে তা সম্পর্কে এখনও আমরা কোনো কিছুই জানতে পারিনি।
এছাড়াও স্লোভেনিয়া সরকারের বেশ কিছু গৃহীত পদক্ষেপের কারণে পাশাপাশি এখানকার জনগণের সচেতনতার কারণে স্লোভেনিয়াতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা কম এবং করোনা মোকাবেলায় আজ ইউভুক্ত দেশগুলোর মাঝে স্লোভেনিয়া নিজেকে একটি রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করেছে। এবারে ইরানের করোনা পরিস্থিতির খবর জানবো। করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটির করোনা পরিস্থিতির সর্বশেষ অবস্থা জানিয়েছেন প্রবাসী চিকিৎসক কামরুজ্জামান নাবিল। গত 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা ছিল 1557 জন এবং মৃতের সংখ্যা 55 জন ছিল। সব মিলে আক্রান্তের সংখ্যা 1,04,691 জন এবং মৃতের সংখ্যা 6,541 জনে দাঁড়িয়েছে। এর মাঝেই সুস্থ হয়ে বাসায় ফিরেছেন 83,837 জন করোনা রোগী। এদিকে ইরানের রাজধানী তেহরান সহ আশেপাশের এলাকায় আজ রাতে 5.1 মাত্রা সহ কয়েকবার বিভিন্ন মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এই ভূমিকম্পে এখন পর্যন্ত 1 জন মারা গেছেন এবং 11 জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। করোনা সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে বন্ধ রাখা হয়েছে রাজধানীর বেশিরভাগ বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যেগুলো খোলা আছে সেগুলো হচ্ছে সীমিত টেস্ট। করোনার ভয়ে রোগীরা হাসপাতাল বিমুখ হওয়ায় এই অবস্থা। এতে অনেক প্রতিষ্ঠান চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বেতনও দিতে পারছেন না ঠিকমতো। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জরুরি পরীক্ষা নিরীক্ষা করতে না পারলে ব্যাহত হবে স্বাস্থ্যসেবা। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। এই ডায়াগনস্টিক সেন্টারের অন্তত 3টি শাখা, তবে একটি ছাড়া বাকি শাখাগুলো বন্ধ। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির সাথে সাথে একে একে বন্ধ হয়ে যায় সব শাখা। ধানমন্ডির বেসরকারি এই ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলেও পর্যাপ্ত রোগী না পাওয়ায় টেস্ট করানো হচ্ছে সীমিত সংখ্যক। রোগী শূন্য হয়ে পড়ায় অনেক বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার বেতন দিতে পারছে না প্রতিষ্ঠানের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। রাজধানীর বেশিরভাগ ডায়াগনস্টিক সেন্টারের প্রায় একই দশা, ফলে ভোগান্তিতে পড়ছেন সাধারণ রোগীরা। অথচ দেশে করোনা রোগীর চেয়ে সাধারণ রোগীর সংখ্যা অনেক গুণ বেশি। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর তুর্না মিথিলা বলছেন, এতে করে ডায়াগনস্টিক সংশ্লিষ্ট কর্মকর্তাদের সংক্রমণ প্রতিরোধ করা গেলেও সাধারণ রোগীদের ভোগান্তির শেষ নেই। আমি আমার বস্তির মানুষের কথা চিন্তা করব, ঠিক আছে, তারা রাত বিরেতে হঠাৎ করে যদি আক্রান্ত হয়ে যায় এবং তাদের ধারে কাছে দেখা গেলো যে ডায়াগনোস সেন্টারটা আছে, সেখানে সে যেতে পারছে না, অথচ তার সেই ইমার্জেন্সি ট্রিটমেন্টটা লাগবে, ডায়াগনোস সেন্টারটা খোলা রাখা তার জন্য দরকার, সেটা পারছে না, এটা একটা ভোগান্তি। আবার আমি উপকারের কথা চিন্তা করব, যে ওই যে বারবার বলছি যে সাবধানতার কথা চিন্তা করছে। করোনা সংক্রমণের মাঝে যদি পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে ডায়াগনস্টিক সেন্টারগুলো খোলা না যায়, তবে জরুরি পরীক্ষা করাতে না পারায় ব্যাহত হবে স্বাস্থ্যসেবা, বললেন ডক্টর লেলিন চৌধুরী। সব মিলে আমরা মনে করছি, যদি ডায়াগনস্টিক সেন্টারগুলিকে যথাযথভাবে উদ্বুদ্ধ করা না যায় এবং সুরক্ষা সামগ্রী দিয়ে নিরাপত্তার আওতায় আনা না যায়, তাহলে কিন্তু এই ডায়াগনস্টিক সেন্টারের খাতেও একটি বড় ধস নামবে, একটি বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। শুধু করোনা রোগীর কথা মাথায় না নিয়ে সব সাধারণ রোগীদের নিয়ে সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিতের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে জ্বর, সর্দি, কাশি নিয়ে বিভিন্ন হাসপাতালে টেস্ট করাতে ভিড় করছেন মানুষ, তবে করোনার ভয়ে অন্য শারীরিক জটিলতায় টেস্ট করতে আসছেন না কেউ। ফলে রোগী শূন্য হয়ে পড়েছে দেশের জেলা ও বিভাগীয় শহরের বেসরকারি ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারগুলো। ব্যুরো প্রতিনিধিদের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম হাসপাতাল ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী নগরীতে ছোট বড় 50টি বেসরকারি হাসপাতাল রয়েছে। পাশাপাশি রোগ নিরূপণে আরও 50 থেকে 55টি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। তবে করোনার অজুহাতে এখানকার বেশিরভাগ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বর্তমানে বন্ধ রয়েছে। কোনো হাসপাতালের মূল ফটক খোলা থাকলেও নেই কোনো চিকিৎসক কিংবা নার্স। এই পরিস্থিতিতে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ঘুরেও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ রোগীরা। ইদানিং দেখা যাচ্ছে ল্যাবগুলোতে তেমন অ্যাক্টিভিটি নাই। যখনই টেস্টের জন্য আসি তখনই বলে আজকে হবে না। বেশিরভাগ ডাক্তাররা চেম্বার না করার কারণে রুগীরা আসতেছে। প্রাদুর্ভাব সৃষ্টি হওয়ার পর থেকে ডাক্তারদের পলায়ন বলতে গেলে এক ধরনের। যদি কোনো রোগীর জ্বর সর্দি হয় তাহলেই করোনা সাসপেক্টেড লিখে ফৌজদারহাটের বিআইটিআইডি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা। আমরা প্রথমে কথা বলি, জিজ্ঞেস করি যে জ্বর, কাশি, সর্দি আছে কিনা, থাকলে সেক্ষেত্রে আমরা ওই সাসপেক্টেড যে হসপিটালগুলো আমরা সেখানে রেফার করি। করোনা অজুহাতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসা ব্যবস্থা ভেঙে পড়েছে। সাধারণ রোগীরাও হাসপাতালে গিয়ে চিকিৎসকের দেখা পাচ্ছেন না। আমাদের ডাক্তারদের যে ভূমিকা, তারা যদি যথাযথভাবে দায়িত্ব যদি না পালন করেন,
তাহলে এটি কিন্তু আসলে কারোর জন্যই কিন্তু সুখকর একটা বিষয়ে দাঁড়াবে না। যে ডাক্তারদের দায়িত্ব আছে করোনা রোগী নিয়ে, তারা কতটুকু কাজ করছে আমি জানি না, কিন্তু অন্যান্য রোগীও তো আছে। খুলনায় কিছু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার চালু থাকলেও কমেছে রোগীর সংখ্যা। তবে অভিযোগ রয়েছে চিকিৎসক না থাকায় জরুরি প্রয়োজন আসলেও মিলছে না সেবা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদের সময় হলো আরেকটা বিরতির, আরো খবর নিয়ে ফিরছি, সাথে থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সকালের সংবাদে। অমিতাভ রেজা পরিচালিত সারা জাগানো চলচ্চিত্র আয়নাবাজির সিকুয়েল হচ্ছে, তবে সিনেমা নয়, এবার ওয়েব সিরিজ হয়ে আসছে। করোনার মধ্যে শুরু হয়েছে শুটিং। মানুষকে সচেতন ও সাহস যোগানোর পরিকল্পনা থেকেই এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। এই ওয়েব সিরিজের নানা দিক নিয়ে নিউজ 24-এর সাথে কথা বলেছেন নির্মাতা অমিতাভ রেজা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কাউসার। ভোর হলে পরে চরিত্র বদলায়। ও রোজ এখানে গাড়ি নিয়ে আসে। 2016 সালের 30 সেপ্টেম্বর মুক্তি পায় অমিতাভ রেজা চৌধুরী নির্মিত সিনেমা আয়নাবাজি। মুক্তির পর বেশ সাড়া পড়ে। ভিন্ন ধারার গল্প ও আঙ্গিকের এই সিনেমার অনুকরণে অমিতাভ রেজার নেতৃত্বে সে বছরই একটি টিম নির্মাণ করে টিভি সিরিজ। আমি তো কোনো অপরাধের সাথে জড়িত না, আমি খুবই নিরীহ শ্রেণীর একজন ভীতু মানুষ। এবার ঘরে বসে করোনাকালে অমিতাভ রেজা নির্মাণ করেছেন আয়নাবাজির ওয়েব সিরিজ। মানুষকে সচেতন ও সাহস যোগানোর পরিকল্পনা থেকে এই ওয়েব সিরিজ তৈরির উদ্যোগ নিয়েছেন সংশ্লিষ্টরা। শাওনের সাথে গল্প করলাম এবং তাকে জিজ্ঞেস করলাম যে কিভাবে কী করা যায়। তখন শাওন একটা আইডিয়ার একটা টুইট দিল এবং সেইটার থেকে নাসিফ আমার রাইটার আমরা মিলে একটা গল্প ফাদলাম এবং এটার একটা 3টে এপিসোডের একটা ছোট্ট ওয়েব সিরিজের মতো করা যায়, মিনি ওয়েব সিরিজ বলতে পারেন, যেটার মাধ্যমে আমরা মানুষকে এই সময় যেটা জানানো দরকার সেটা একটুখানি হলেও আমরা চেষ্টা করব। এটা ঠিক আছে এখানে এই জায়গাটা। নাবিলা এত মেকআপ করছো কেন? দীর্ঘ 3.5 বছর পর আবার একসঙ্গে দেখা যাবে আয়নাবাজির আয়না, রিদি ও ক্রাইম রিপোর্টার সাবিরকে। নির্মাতা জানালেন করোনার এই সময় শুটিং করার অভিজ্ঞতা, অভিনয়ের প্যাটার্ন বা কিভাবে করতে চাই, ফ্রেম কিভাবে ধরতে চাই, সেটার একটা মোটামুটি ধারণা তাদের আর্টিস্টদের কাছে পাঠালাম এবং তারা তাদের বাসার নিজস্ব ফোনে নিজস্ব বাসার সহযোগীদের নিয়ে এটা শ্যুট করে আমাদের পাঠানো হলো এবং আমরা সেটা জুমের মাধ্যমে আমার এডিটরের সাথে বসে এটা এডিট করলাম। আয়নাবাজির এই পুনর্মিলনী হয় উচ্ছ্বসিত এর সাথে সংশ্লিষ্টরাও। প্রথমে 3টি পর্ব নির্মিত হবে এই ওয়েব সিরিজের। ধাপে ধাপে বাড়ানো হতে পারে এর পর্ব সংখ্যা। ব্র্যাকের উদ্যোগে নির্মিত এই আয়োজনে সহযোগিতা করছে অস্ট্রেলিয়ার সরকার। এই শহরে আপনার মতো ক্রিমিনাল একটাও নাই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা। এবার নিউজ 24 স্পোর্টস। করোনায় থমকে আছে ক্রীড়াঙ্গন, এজন্য ক্রান্তিকাল শেষে করা চাই সঠিক পরিকল্পনা, বলেছেন জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। বিরতির রেশ কাটাতে টাইগারদের গুরুত্ব দিতে হবে ট্রেনিং ক্যাম্পের উপরই, এমনটাই জানান মিস্টার ডিপেন্ডেবল। আরিফুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। 3 মাস ধরেই স্থগিত মাঠের ক্রিকেট, নেই অনুশীলন। করোনার দিনগুলোতে আর সবার মতো ঘরবন্দি ক্রীড়াঙ্গনের তারকারা। 4 দেয়ালের মাঝে নিতে হচ্ছে ফিটনেস ধরে রাখার চ্যালেঞ্জ। দ্রুত করোনাকাল শেষে সচল হবে ক্রীড়াঙ্গন, এমন আশায় পার হচ্ছে দিনরাত। তবে মাঠের লড়াইয়ে ফেরার আগে টাইগারদের ফিটনেস আর স্কিল নিয়ে কাজ করা বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন মুশফিকুর রহিম। 3 থেকে 4 সপ্তাহের ট্রেনিং ক্যাম্প থাকলে সুযোগ থাকে ঝালিয়ে নেয়ার। এটা শুরু হওয়ার আগে যদি খুব ভালো হয়, যদি আমরা 15-20টা দিন বা একটা মাস যদি ইনশাল্লাহ একটা ভালো ক্যাম্প করতে পারি, যেখানে আমরা ফিটনেস বা আমাদের স্কিলগুলো যেটা অনেকদিন আমরা করতে পারছি না সেটা যেন আমরা ডেভেলপ করতে পারি, তো এটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট হবে। আর যদি ঢাকা প্রিমিয়ার লিগ শুরু হয় তাহলে তো অবশ্যই খুবই ভালো একটা দিক হবে। বাংলার মিস্টার ডিপেন্ডেবল মনে করেন র্যাঙ্কিং এ আরো উন্নতি করার সামর্থ্য রাখে বাংলাদেশ দল। ছোট ছোট ভুল এড়ানো, সঠিক পরিকল্পনা টাইগারদের নিয়ে যেতে পারে টপ 5-এ। স্টেপ বাই স্টেপ এগোতে হবে। যেরকম ধরেন আমরা যদি নেক্সট 2-3 ইয়ারের মধ্যে একটা র্যাঙ্ক করি যে হ্যাঁ আমরা টপ 6 যেতে চাই, তো মেক শিওর আমাদের 7 এবং 8 যারা আছে তাদেরকে বিট করতে হলে আমাদের কি করতে হবে। বাট আলটিমেট গোল ডেফিনেটলি হওয়া উচিত যারা টপ র্যাঙ্ক প্লেয়ার বা টপ র্যাঙ্ক টিম তারা কিভাবে কাজ করে টপ র্যাঙ্কে, যেটা 5-6 বলেন, এই 3টা ফরম্যাটে যেন আমরা যেতে পারি, সেটা হবে আমার ক্যারিয়ার শেষ করার আগে ইনশাআল্লাহ একটা ওয়ান অফ মাই গোল। করোনাকালে পরিবারের সাথে সময় পার করছেন মুশফিকুর রহিম। ডেইলি ক্রিকেটের আড্ডায় জানিয়েছেন শখের তালিকায় আছে ডায়েরি লেখা।
আছে টুকটাক রান্না করা। করোনা দুর্গতদের সাহায্যে শনিবার ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট নিলামে তুলছেন মুশফিকুর রহিম। রিফুল ইসলাম, নিউজ 24। এই ছিল এখনকার নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।